এপ্রিলের মাঝামাঝিতেও পাঠ্য বই পায়নি অনেক শিক্ষার্থী। চলতি বছরের অভিজ্ঞতা নিয়ে আগাম কাজ শুরু এনসিটিভি। অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে 3 পুলিশ কর্মকর্তা। কিছুক্ষণ পর শুনানি। চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ল বহু ঘরবাড়ি। রাজধানী ডেমরায় ফার্নিচারের দোকানে আগুন। শরীয়তপুরের জাজিরায় অবাধে তৈরি হচ্ছে হাত বোমা, ঝরছে প্রাণ, নৌপথে আসে সরঞ্জাম। পরিস্থিতির অবসান চান আতঙ্কিত বাসিন্দারা। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। চলতি শিক্ষা বছরের শতভাগ বইয়ের ছাড়পত্র হয়েছে গত 24 মার্চ। তবে এপ্রিলের মাঝামাঝিতেও কোথাও কোথাও সব বই পায়নি শিক্ষার্থীরা। 2026 শিক্ষাবর্ষে যেন সব বই বছরের শুরুতেই দেয়া সম্ভব হয়, ইতিমধ্যে সেই পরিকল্পনা করেছে এনসিটিভি। 2026 সালের প্রাথমিকের বই অক্টোবরে আর মাধ্যমিকের বই নভেম্বরে মাঠ পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। একই সাথে আবারও পরিমার্জন হচ্ছে 2012 সালের শিক্ষাক্রম। বাকিটা জানাচ্ছেন ফরহাদ বিন নূর। রেওয়াজ মেনে বছরের শুরুর দিন প্রাথমিক ও মাধ্যমিকের বই বিতরণ শুরু করলেও এপ্রিলের মাঝামাঝি এসেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি সব পাঠ্য বই। যদিও এনসিটিভির সদ্য সাবেক চেয়ারম্যানের আশ্বাস ছিল জানুয়ারির মধ্যেই সব বই দেয়ার, তবে পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে চলতি বছরের শতভাগ পাঠ্য বইয়ের ছাড়পত্র হয়েছে 24 মার্চ। তবু প্রশ্ন থাকে এ বিলম্ব নিয়ে। ওনার কথার উপরে আশ্বাস দিয়ে উপদেষ্টা মহোদয় বারবার বইয়ের তারিখ ঘোষণা করে লজ্জিত হয়েছেন। মন্ত্রণালয় এই সরকারের আমার মনে হয় এই বই দেওয়া ছাড়া এ ধরনের বড় কোনো দুর্ঘটনা এই সরকারের আমলে ঘটে নাই। এটা সব মূলত তাই হলো এনসিটিভির অপরিকল্পনা। আমরা মনে করব এইবার এনসিটিভি পরিকল্পিতভাবে যাবে। পাশাপাশি আমি একটা দাবি করব যে অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তী সরকার 2012 সালের শিক্ষাক্রমে যে পরিমার্জন আনে তাতেও নানা বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক। তাই এই শিক্ষাবিদের পরামর্শ, কারিকুলামে পরিবর্তন বা সংযোজন বিয়োজন নিয়ে আগেই কাজ শুরু করতে হবে। একবারে প্রথম পদক্ষেপ হলো একটা এডুকেশন কমিশন, এবং সেই কমিশনের একটা পার্টের কাজ হবে যে একটা শিক্ষা নীতিটাকে রিভিউ করা এবং এর উপরে বেসিস করে কারিকুলামটা ঠিক করা এবং সেই অনুযায়ী সাজেস্ট করা যে পাঠ্য বই কেমন হবে, এবং সেই অনুযায়ী কাজগুলো এখন থেকে শুরু করে দিতে হবে। না হলে কিন্তু আমরা 26 সালের প্রথম দিকে বই পাবো না। চলতি বছরের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আসছে বছরের জন্য আগাম কাজ শুরু করার কথা জানালো এনসিটিভি। পরিকল্পনা করছে বছরের অক্টোবরের মধ্যে 2026 সালের প্রাথমিকের পাঠ্য বই এবং নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানোর। অলরেডি আমাদের এপিপি অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান আমাদের অ্যাপ্রুভড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্ট পার্টে আমাদের টেন্ডার ফ্লোট করছি। এবং প্রাইমারির ক্ষেত্রে আমাদের অক্টোবরের 26 অক্টোবরের মধ্যে আমাদের বই চলে যাবে, আর সেকেন্ডারির ক্ষেত্রে এটা মিড পার্ট অফ নভেম্বর। এনসিটিভি আরও জানায় 2026 সালের জন্য পাঠ্য বই পরিমার্জন চলছে, যা এপ্রিলে শেষ হবার কথা। এবং আমাদের যে এক্সপার্ট প্যানেল আছে তার মাধ্যমে আমরা এই পরিমার্জনের কাজটা অলরেডি চলমান রেখেছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে আশুলিয়া থানায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে করে তাদের হাজির করা হয়। 3 পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত 8 এপ্রিল তাদেরকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেয়া হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তির 20টি বসতঘর। সর্বস্ব হারিয়ে দিশেহারা বাসিন্দারা। সকাল 5:30টায় লাগা এই আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আগুনে কেউ হতাহত না হলেও সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের। আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তি। ভোর 5:30টা হঠাৎ লাগা এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘন বসতিপূর্ণ বস্তির টিনের ঘরগুলোতে। দিকবিদিক ছোটাছুটি করতে থাকে মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পৌনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই 20টি বসতঘর, যাতে পুড়ে যায় এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র সহ প্রয়োজনীয় নানা কাগজ। কোলগ্রাউন্ড স্কুল থেকে এসেছি, তো আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখে আগুন। তো আমি এখানে অ্যাডমিট কার্ডও তো কিছু বাইর করতে পারি নাই। তো আমি এখন পরীক্ষার হলে ঢুকতে পারবো কিনা সেটা জানি না। আমরা সবাই এখানে ঘুমাইতেছি, দেখতেছি হঠাৎ ধোঁয়া বেরোতেছে। এখানে সবাই বের হওয়ার দিচ্ছে, অর্ধেক ঘরটাই সবগুলো পুড়ে গেছে। এখান থেকে তার একটা বাতাস যখন এদিকে গোয়া করতেছে, সব দিকে দিয়ে আসি পড়ছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আমরা এখানে মানুষের কাছে জানতে পারলাম এখানে যে ঘনবসতি রেলওয়ের জায়গার ভিতরে এখানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা প্রচুর, এবং গ্যাস সিলিন্ডারের আগুন থেকেই আগুনটা লেগেছে বলে আমরা জানছি। এখানে আমরা যারা কাজ করছি এবং যারা এখানে উপস্থিত ছিল কাউকে আমরা হতাহত পাই নাই। ভয়াবহ আগুনে সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব 20টি পরিবার। থামছে না তাদের কান্না। আকস্মিক এই বিপদের পর এখন কোথায় যাবেন, কি করবেন তা ভেবেই দিশেহারা তারা। একটা কাগজ একটা কিছু বের করতে পারি নাই। ক্যাশ টাকা ছিল সব শেষ। আগুন লাগতে আমি তাড়াতাড়ি ঘর থেকে জিনিস বাইর করতে চাইলাম, দেখতে আমার ঘরে আগুন চলে গিয়ে আসে, আর কিছু বাইর করতে পারিনি। আমি সকালবেলা তো অনেকে ঘর থেকে কিছুই বের করতে পারে নাই, তিল পরিমাণ একটা সুতো কেউ বের করতে পারে না এখান থেকে। বাংলাদেশ রেলওয়ের জায়গায় গড়ে ওঠা এই বস্তিতে বসবাস করে 500-র বেশি পরিবার। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে গভীর রাতে ডেমরার কোনাপাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে আগুনে পুড়ে গেছে বহু মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর। সোমবার রাত 2টার দিকে আগুন লাগলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্টুডিও প্লাস কেমিক্যাল জাতীয় যে যারা কাপড়ের ছাপাখানা, এই ধরনের শুনছি আর কি লোকমুখে। তো এটা আর আংশিক কিছু ক্ষতি হয়েছে, হয়তো র্যাঙ্কসের হয়তো ওই হিট ট্রান্সফার করে ওইটাতে কিছুটা ক্ষতি হয়েছে আর কি। আর আল্লাহর রহমতে কোনো আর বাইকে আমাদের পাশে যে 4 বহুতল ভবন আছে এগুলো তো আমরা রক্ষা করতে পারছি, কোনো রকম সমস্যা হয়নি আর কি। তো লোকমুখে জানতে পারছে আগুনটা সামনে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার থেকে আগুনটা হয়তো ট্রান্সফরমারটা ইয়ে হয়েছে আর কি, স্পার্কিং করে ওই ফার্নিচার দোকানে আগুনটা প্রথমে সূত্রপাত হয় আর কি। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে কোড অব কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এই দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ করেই হাজির হয়েছে দুদকের তদন্ত দল। এ নিয়ে বিস্তারিত জানাতে বিসিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব। হঠাৎ করেই দুদকের কর্মকর্তারা কেন বিসিবিতে হাজির হলেন? কোনো কিছুর কি আভাস পেয়েছেন কিনা যে কি বিষয়ে তারা তদন্তে আসতে পারেন? তদন্ত কমিটির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বিসিবিতে আসার আগে, এবং বিসিবিতে তারা ইতিমধ্যে ঢুকে গেছেন। ঠিক 12:15 দিকে আসলে তারা অনেকটা আকস্মিকভাবেই বিসিবিতে আসেন। আগে থেকে কিন্তু সেরকম কোনো প্রেস ব্রিফিং বা তাদের এজেন্ডা ছিল কিনা সেই বিষয়ে কিন্তু জানা যায়নি। তো আজকে সকালে অনেকটা হঠাৎ করেই তাদের এই এজেন্ডা আমাদের কাছে আসে, এবং পরবর্তীতে দুদকের যে টিম সেই টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় এবং এজেন্ডাগুলো কী কী সেটাও জানতে চাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তারা কিন্তু পরিষ্কারভাবে আসলে কিছু বলেননি, এবং যতটুকু তারা একটু হলেও আশ্বস্ত করেছেন যে তাদের যেই অভিযান সেই অভিযানটা বা তাদের যেই কাজটা সেটা শেষ হলে হয়তো বা সাংবাদিকদের সঙ্গে তারা একটা প্রেস ব্রিফিং করতে পারেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিসিবির দুদকের 3 সদস্যের একটা টিম কিন্তু 12:15 দিকে বিসিবিতে এসেছে। তবে কিছু কিছু বিষয় গুঞ্জন আছে, সেই গুঞ্জনগুলো জন্য হয়তো বা বিসিবির দুদকের এই তদন্ত কমিটি আসতে পারে বা হঠাৎ করে এসে থাকতে পারে। সেই কারণগুলোর মধ্যে গত যেই বিসিবি প্রেসিডেন্ট ছিলেন সেই আমলের কিছু অসঙ্গতির অভিযোগ আছে, যে তার আমলে বেশ কিছু জায়গায় 9-6 করা হয়েছে বা বেশ কিছু জায়গায় অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়েছে বা প্রপারলি কাজগুলো হয়নি। সেসব কারণেই আসলে তদন্ত দীর্ঘদিন ধরেই ছিল। অর্থাৎ আমি যদি আওয়ামী সরকারের পতনের পর থেকে বিসিবি সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যখন এখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, তারপর থেকেই কিন্তু আসলে তার বিরুদ্ধে নানান অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু দুদকের একটা অনুসন্ধানী টিমও গঠন করা হয়েছিল। এখন সেটার রুটিন চেক হিসেবেই আসলে দুদকের এই টিমটা আজকে হঠাৎ করে আকস্মিক এই বিসিবি সফর করেছে কিনা বা বিসিবি অভিযান করেছে কিনা সেটা পরিপূর্ণভাবে জানা যায়নি। তবে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা গুঞ্জন আছে যে বিসিবির যিনি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, তাকেও একটা শোকজ করার একটা গুঞ্জন বা অভিযোগ কিন্তু আছে, যেটা শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তদন্ত কমিটির বা দুদকের যে তদন্ত কমিটি তাদের সাথে আসলে কথা বললে এবং তারা যখন প্রেস ব্রিফিং করবে তখন আসলে পরিপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে জানা যাবে। শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণ যেন ছেলে খেলা। আধিপত্য নিয়ে সংঘর্ষে হরহামেশায় ব্যবহার হচ্ছে হাত বোমা। ঝরছে প্রাণ, অনেকেই হচ্ছেন পঙ্গু। অভিযোগ রয়েছে নৌপথে আসে এইসব বোমা তৈরির সরঞ্জাম, পরে স্থানীয়ভাবেই তৈরি হয় এই হাত বোমা। সম্প্রতি জাজিরায় সংঘর্ষে হাত বোমার ব্যবহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। আধিপত্য বিস্তার ঘিরে 7 দিনের ব্যবধানে গেল রোববার শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 26 পাড়া এলাকায় ঘটানো হয় শতাধিক হাত বোমার বিস্ফোরণ। এর আগে গত 5 এপ্রিল দেশ জুড়ে আলোচিত হয় জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মুহুর্মুহু হাত বোমা ব্যবহার, যেখানে দেখা মেলে বালতি ভর্তি হাত বোমা। ব্যবহার হয় ঢাল, সরকি, রামদা। যদিও স্থানীয়দের কাছে এসব ঘটনা গত 4 দশকের বিভিন্ন সংঘর্ষের খণ্ডচিত্র। গেল বছরের 2 এপ্রিল এমনই এক সংঘর্ষে হাতবোমার আঘাতে নিহত হয় বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের সজীব মুন্সি। বছর পেরিয়ে স্বামীর কবরের পাশে স্ত্রী সোনিয়া আক্তারের আর্তনাদ। তার মতো অনেকেই হারিয়েছেন স্বামী, সন্তান আর প্রিয়জনকে। হাতবোমার আঘাতে শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বেডে ছিলাম 3 মাস পর্যন্ত, পা প্লাস্টার করা ছিল। কত মা সন্তান হারাইব, কত
ছেলে মেয়ে বাবা হারা হইব। আমার বাচ্চার 4 বছর। হ্যাঁ, বাবা যার না থাকে ওর দুনিয়াতে কি থাকে। সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কোন জায়গায় গ্যাঞ্জাম হইব, কখন কোন জায়গায় বোমাবাজি হইব। যদি বমের এইটা জায়গায় দেশে তো এই দেশ ঠান্ডা যাবো, বমের মান না থাকলে দেশে মার কি করবো না। ধরা খাইলে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, বেশি হইলে 5-6 দিন খাটে জামিন আইসা পরে, মানে ওর ওই ক্ষমতা। আর জলিল মাদরের টাকাও নাই, হ্যাঁ টাকা খরচও করতে পারে না, আর হ্যাঁ ক্ষমতাও নাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে দেখা যাইতেছে বম পড়তেছে, ভালো মানুষের উপর বোম পড়তেছে, যারা মারামারি করে তাদের উপর বোম পড়ে, মহিলা বলেন পুরুষ বলেন। এসব হাতবোমা তৈরির রসদ কোথা থেকে আসে, কিভাবেই বা তৈরি করা হয় হাতবোমা, সে সবই জানাচ্ছিলেন বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের আলী হোসেন মুন্সি। টলারে করে আনি আইনে এখান তো যায়, নদীতে যায়, এখান পথে তো নামাই রাখে। বাচ্চা আইনে মনে করেন যে এরা ওই পাড়ায় বাড়িটা হেসে ওই যে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছবি আছে না তারকারা, এই তারকাটার ভিতরে বড় মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 5 তারিখে যে ঘটনাটা আপনারা দেখেছেন, সেটা আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে, এবং ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে। 1984 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় হাতবোমার সহিংসতা। আধিপত্য বিস্তারে এখন এসব সংঘর্ষের নেতৃত্বে রয়েছে জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাদবর। বর্তমানে তারা দুজনই কারাগারে। তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা। 4 দশক ধরে এই অঞ্চলে চলে আসা এই সংঘাত সংঘর্ষ এখন বোমার রাজনীতিতে পরিণত হয়েছে। বিলাসপুরের বাতাসে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিলাসপুরের এই সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে বোমা আতঙ্ক থেকে মুক্ত হতে চায় এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এলডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এনডিএম ববি হাজ্জাজ বলেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে। বগুড়া শহরের জীবনরেখা এই করতোয়া নদী। প্রাচীন এই নদী দখল, দূষণ আর ভরাটে এখন মৃতপ্রায়। অনেক স্থানে সরু, নাব্য সংকট সহ সৌন্দর্য বিলীনের পথে। সেই করতোয়াকে প্রাণ দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, কাজের মান ও ধীর গতি নিয়ে। আরও জানাচ্ছেন মাজেদুর রহমান। বগুড়াবাসীর জীবন জড়ানো করতোয়া নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা পুণ্ডবর্ধন। একসময় যাত্রী ও বাণিজ্য জাহাজে গন্তব্য ছিল এই নদী। ছিল মাঝিদের ভাটিয়ালি গানের সুর। কিন্তু সময়ের ব্যবধানে দখল, দূষণ আর ভরাটে প্রাণ হারিয়েছে নদীটি। সেই প্রাণ ফেরাতেই কাজ করছে পাওবো। হাতে নিয়েছে 4,713 কোটি টাকার প্রকল্প। বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নদীর মাঝে ফেলানো হয়, পরে নদীটাকে একটা অপরিবেশ, মানে নদীর পরিবেশটাকে পুরোটাকে নষ্ট করে ফেলা হয়। করতোয়াটাকে প্রসারিত করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা যদি দ্রুত বাস্তবায়ন হয়, আমরা মনে করছি বগুড়াবাসী সহ করতোয়ার দুপারের যে মানুষ, যে জনপদ, এটা আবারও তাদের সেই প্রাণটা ফিরে পাবে। কাজের যে গতি পাওয়ার কথা ছিল, সৌন্দর্য বৃদ্ধির জন্য করতোয়ার যে বিষয়টি ভূমিকা ছিল, সেটি লক্ষণীয় নয় আর কি। 28 কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ বাকি 30%। তবে বর্ষার শুরুতেই খননের মাটি নদীতেই মিশে যাচ্ছে। এতেও নাব্য সংকটে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর তীর বাঁধানোর কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
কাজ থেকে আমরা একটু আশাবাদী হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কাজগুলো যে মানের হচ্ছে সেটা আসলে ওই মানের না হয়ে এটা একটা পার্মানেন্টলি একটা সিস্টেমে আমাদের মনে হয় যে কাজগুলো করা উচিত ছিল, এবং যেভাবে খনন কাজ করা হয়েছে এবং মাটি তুলে ওখানে উপরে উঠে রাখা হচ্ছে, এবং পরবর্তীতে বর্ষাকালে আমরা মনে করছি এটা আবার সেই অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে। যে টাকাটা বরাদ্দ হয়েছে তার জন্য যথাযথ ব্যবহার করা হয়, একটা স্বচ্ছতা যেন থাকে। আর করতোয়াকে কেন্দ্র করে ইতোপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ধরনের অনিয়ম হয়েছে, বিশেষ করে দখল থেকে শুরু করে। তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে একটা স্বচ্ছতা নিয়ে এর শোভাবর্ধন এবং এর যে খরস্রোতার যে নাব্যতার যে চেষ্টা সেটা যদি করা হয়, সত্যিকার অর্থে বগুড়ার বগুড়াবাসী দীর্ঘদিনের যে দাবি প্রত্যাশা সেটি পূরণ হবে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প কর্মকর্তা বললেন, টাস্কফোর্সের মাধ্যমে কাজের তদারকি করায় কোনো অনিয়মের সুযোগ নেই। এসপি ব্রিজ থেকে ডিস্ট্রিক্ট অফিস পর্যন্ত স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সেইখানে আমাদের টাস্কফোর্স রয়েছে, তারা গুণগত মান এবং পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সেখানে দিচ্ছে, তারপরে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। সুতরাং গুণগত মান এবং পরিমাণ আমরা 100% এনশিওর হয়ে কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো রকমের সুযোগ নাই। এই উন্নয়ন নদীর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি কৃষি এবং মৎস্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। করতা নদীকে নতুন জীবন দিতে হলে প্রকল্পের কাজ সময়মতো ও গুণগতভাবে সম্পন্ন করতে হবে, এমনটি দাবি বগুড়াবাসীর। দখল দূষণ এবং মৃতপ্রায় এই করতা নদীকে বাঁচাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এই প্রকল্পের ধীর গতি এবং অস্বচ্ছতা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। শহরবাসী চান এই করতাকে সৌন্দর্য বর্ধন করে পর্যটন কেন্দ্রিক গড়ে তোলা হোক। বগুড়ার গোকুল থেকে মাজেদুর রহমান, এখন। বিনামূল্যে ৩৩ লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে নদীবেষ্টিত দুর্গম অঞ্চলে ভেসে বেড়াচ্ছে ভাসমান হাসপাতাল কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ। এক এক অঞ্চলের মানুষ সেবা পাবেন 2.5 থেকে 3 মাস পর্যন্ত। সেবায় সন্তুষ্ট হলেও দুর্গম অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্র খোলার অনুরোধ জানিয়েছেন সেবাগ্রহীতারা। রাজীব শেখের ছবিতে চাঁদপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন মুজাহিদ শুকুর। চাঁদপুর থেকে 5 কিলোমিটার দূরের হাইমচর। 2.5 মাস ধরে নোঙর করে আছে ভাসমান হাসপাতাল কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ। প্রত্যন্ত নদীবেষ্টিত ও উপকূলীয় অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত আবদুল্লাহ বিন আজিজ চ্যারিটি ফাউন্ডেশনের 5ম তথা সর্ববৃহৎ জাহাজ এটি। ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট সহ 18 জনের মেডিকেল টিম দুর্গম অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল তা শোনা যাক সেবা গ্রহীতাদের মুখেই। চাঁদপুর গেলে আমাদের টিকিট পাই না, ভর্তির সিরিয়াল পাই না, মানে ডাক্তার ঠিকমতো পাই না। ওদের আলগি বাজার আর ওদিকে হলো একদম গোসারা শরীরপুর, এছাড়া এর মাঝে কোনো হাসপাতাল নেই। মানে বাসমান এটা পাওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। ক্রিমটা আক্রান্ত স্থানে দিনে 2 বার ব্যবহার করবেন। রোগলে বুঝছি যাইতারি না কি টাকা পয়সা নাই, বুগিয়া টুকিই রয়েছি। এই হাসপাতাল আইসে হইতে 3 বার ওষুধ নিলাম। যাদের পরীক্ষা নিরীক্ষা দরকার হয় তাদের পরীক্ষা নিরীক্ষা করে এবং ওষুধও দিচ্ছে। নাগালের মধ্যে হাসপাতাল না থাকায় যারা দীর্ঘদিন রোগ চেপে বসেছিলেন তারা দফায় দফায় এসেছেন সেবা নিতে। কেউ কেউ সপরিবারে বা এক দফায় 3 ধরনের রোগের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। নিয়েছেন বিনামূল্যের ওষুধ, ফ্রিতে পরীক্ষা করেও ফলাফল পাচ্ছেন এক বেলাতেই। আমি আরও 2 বার আগে আসছি, আবার আজকে আসলাম। আগে আইছিলাম ব্যথার জন্য, আর আজকে আইছি চোখের জন্য। আমার ধরেন আমার এই ভাওয়ার ব্যথা লেগে আমি বসতারি না উঠতারি না, বুঝিনি আইছি, ওষুধ দিছে, আল্লাহর রহমত ভালো হয়েছে। আমি যেই কারণে নিছি আমারটা আল্লাহর রহমত ভালো হয়েছে। আমার স্বামী এবং আমার ছেলে মেয়ে সবাই ভালো হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, মুখ, দাঁত, নাক, কান, গলা, বার্ন, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির মতো জটিল সমস্যার সমাধান মিলছে এই ভাসমান হাসপাতালে। অস্পষ্ট দৃষ্টি নিয়ে যারা বেঁচে ছিলেন তারা বিনামূল্যে করাতে পারছেন চোখের ছানি অপারেশন। এইটা ভবিষ্যতে বাংলাদেশ সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের
কাছে 5 বছর শেষে এটা অ্যাকচুয়ালি হস্তান্তরিত হবার কথা এবং সেই কার্যপরিধি এবং বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি পর্যবেক্ষণে এখানে এসেছি। This is a journey আমরা সব একসাথে করব with commitment to bring যারা অনেক দূরে, those who are far away, so that you become the center of our responsibility. দেশের দুর্গম অঞ্চলের মানুষ দূরের হাসপাতালে গেলেও অনেকেই একদিনে চিকিৎসা শেষ করে ফিরে আসতে পারেন না, সাধ্যমতো খরচ করার পরেও। এছাড়া এসব অঞ্চলে চিকিৎসক সহ গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ঢাকা বা পার্শ্ববর্তী বিভাগীয় শহরে যেতে বাধ্য হন রোগীরা। সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ। অসহায় এসব মানুষের খোঁজ নিতে দুর্গম চরে এসেছেন স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও জাহাজ পরিচালনাকারী ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের তত্ত্বাবধানে 5টি ভাসমান জাহাজ ইতিমধ্যেই 3 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে, কিন্তু আগামী 5 বছরে তাদের লক্ষ্য 33 লক্ষ রোগীর কাছে পৌঁছানো। কিন্তু এই সোনার হরিণ একেবারেই ছাড়তে চান না এই দুর্গম চরের মানুষেরা। তারা চান কিং আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে স্থায়ী কোনো ব্যবস্থা করা, যাতে তারা নিয়মিতভাবে এই দুর্গম অঞ্চলে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। মুজাহিদ শুভ, হাইমচর, চাঁদপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় আগ্রাসন আরও জোরদার করেছে ইসরায়েল। এবার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে আর্টিলারি শেল, হেলিকপ্টার দিয়ে হামলা করেছে দখলদাররা। সোমবার একই সঙ্গে চালানো স্থল অভিযানে নিহত হয়েছে অন্তত 15 ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 51,000। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। হামাস চাইছে গাজায় যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলি বন্দীদের মুক্ত দেয়া হবে। অপরদিকে ইসরায়েল নতুন করে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছে, তবে ইসরায়েলের এই শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামে ও তুরস্কের ইস্তাম্বুলে। গেল 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী খবরের শিরোনামে রয়েছে ইরানের পরমাণু প্রকল্প। মার্কিন অনেক প্রেসিডেন্টই নানা সময় ইরানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সে সঙ্গে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ আতঙ্ক তো রয়েছেই। তবে একসময় দেশটির পরমাণু প্রকল্পে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র কেন তেহরানের পরমাণু কার্যক্রম বন্ধে উঠে পড়ে লেগেছে? পরাশক্তির দেশ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে কেনই বা এত ভীতি পশ্চিমাদের? বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। ইরানের শেষ শাহ ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। তার আমলে 1950 সালে প্রথম শুরু হয় ইরানের পরমাণু কার্যক্রম। সে সময়টা যুক্তরাষ্ট্র চাইতো মিত্র দেশগুলোর পরমাণু সক্ষমতা থাকুক। তেহরান বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য রিঅ্যাক্টর তৈরিতে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র। শাহ পাহলাভি চেষ্টা করেছিলেন রিঅ্যাক্টর গ্রিডগুলো দিয়ে শহরগুলোতে বিদ্যুৎ পৌঁছে দিতে। 1970 সালে ফ্রান্স আর পশ্চিম জার্মানির সঙ্গে চুক্তি হয় আরও রিঅ্যাক্টর তৈরির। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সম্মতি জানায় ইউরেনিয়াম প্রক্রিয়াজাত আর সমৃদ্ধকরণে। সে সময় তেহরানকে মিত্র হিসেবেই বিবেচনা করত পশ্চিমারা। কিন্তু পুরো পরিস্থিতি বদলে গেল 1979 সালের ইসলামী বিপ্লবের পর। শাহকে হটিয়ে ক্ষমতা দখলে নিয়ে দেশে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন রুহুল্লাহ খোমেনি। এরপর ইরানের সব পরমাণু প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পশ্চিমারা পিছু হটায় কাঁচামাল সংকটে অনেক প্রকল্প স্থগিত হয়ে যায়। 1980 থেকে 1990 সালে আবারও পরমাণু প্রকল্পের কার্যক্রম শুরু করে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্র চুক্তি স্বাক্ষর করে রাশিয়া আর পাকিস্তানের সঙ্গে। শুরু হয় নাতাঞ্জ আর আরাক কেন্দ্রের কার্যক্রম। কিন্তু দানা বাঁধতে থাকে সন্দেহ, কারণ অনেক কিছুই চলছিল গোপনে। অবগত ছিল না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
2002 সালে প্রকাশ্যে আনা হয় নাতাঞ্জ আর আরাক পরমাণু প্রকল্প, যা তাক লাগিয়ে দেয় পশ্চিমাদের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় পরমাণু অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে তেহরান। সে সময় জাতিসংঘে প্রস্তাব পাশ হয় ইরানে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত আর সমৃদ্ধকরণ স্থগিতে। নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রতিরক্ষা, জ্বালানি আর ব্যাংকিং খাতে। এরপর 2015 সালে বিশ্বের শীর্ষ 6 শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া আর চীনের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী ইরানের সর্বোচ্চ 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, মজুত করতে পারবে 300 কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম। ফলে হাজার হাজার সেন্ট্রিফিউজ ধ্বংস করে দেয়া হয়। বিনিময়ে ইরান পায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। আন্তর্জাতিক বাজারে অবাধে কেনাবেচা শুরু হয় ইরানের জ্বালানি তেলের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে যান। তার দাবি ছিল চুক্তির পরও ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে আর সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য করছে। 2021 সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর জানুয়ারিতে জানা যায় ফোর্দো পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% উন্নীত করেছে তেহরান। এপ্রিলের দিকে জানা যায় ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে তেহরান। শুধু তাই নয়, 90% পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান যদি চায় কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। ইরানের ভূগর্ভস্থ ড্রোন আর মিসাইলের শহর সেই প্রমাণই দেয় প্রতিরক্ষা খাতে কতটা এগিয়ে তেহরান। যদিও তেহরান বারবারই বলে আসছে শান্তিপূর্ণভাবে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের এই দেশের পরমাণু প্রকল্প নিয়ে বরাবরই উদ্বেগ পশ্চিমা বিশ্বের। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তিতে আসতে চাপ দিয়ে আসছেন। ইরানের ক্রমাগত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্ভাব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতাও বাড়িয়েছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও মধ্যপ্রাচ্যের শান্তি সংঘাত অনেকটাই নির্ভর করছে এই চুক্তির উপর, এমনটাই মত বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ট্রাম্প প্রশাসনের নীতি মানতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি জব্দ করার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। বিষয়টি নিশ্চিত করেছে CNN। হার্ভার্ডের অর্থ বিভাগ ফেডারেল সরকারের আওতায় থাকবে উল্লেখ করে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠায় টাস্কফোর্স, তবে বিষয়টি প্রত্যাখ্যান করেছে তারা। এক বিবৃতিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানান, বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা হারাতে চায় না। এতেই মূলত ক্ষুব্ধ হয়ে অর্থ জব্দের ঘোষণা দেন ট্রাম্প। নীতি না মানলে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। সময়ের সাথে জৌলুস হারিয়েছে শীতল পাটি। পাটি বুননে আগের মতো আমেজ নেই পাটি শিল্পীদের বাড়িতে। লাভ কম হওয়ায় অনেকেই ছাড়ছেন পেশা। কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে ঐতিহ্যবাহী শিল্পে। পেশা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা। সন্দীপন শুভর প্রতিবেদন। সিলেটের বালাগঞ্জে বাঘা নদীর পাড়ে ছবির মতো সাজানো গ্রাম কাশীপুর। ছোটবেলা থেকেই শীতলপাটি বুননের কারিগর হিসেবে সুনাম রয়েছে এই গ্রামেরই রায়না বেগমের। নিপুণ দক্ষতায় এই নারী পাটিতে ফুটিয়ে তোলেন ফুল, পাখি, তাজমহল সহ বিভিন্ন ধরনের নকশা। রায়না জানান, ঝুপঝাড় থেকে তুলে আনা মুর্তাকে কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করতে হয় এসব শীতলপাটি। এক একটি পাটি তৈরি করতে সময় লাগে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তবে উৎপাদন খরচের বিপরীতে তেমন লাভ থাকে না বলে জানান তিনি। আজকে 15 দিন হয়ে যার ইসান ধরে আনান ফারা কষ্ট নানি, কষ্ট প্রচুর কষ্ট, এই কষ্ট আনমান গিয়া দাম হয় না। রায়না বেগমের মতো শীতলপাটি নিয়ে আক্ষেপের শেষ নেই সিলেটের অন্যান্য কারিগরদের। হাড় ভাঙা শ্রমে তৈরি শীতলপাটির সুদিন না থাকলেও এখনও অনেকেই ধরে রেখেছেন এই পেশা। তবে আর্থিক সংকটে বেশিরভাগই বদলে ফেলেছেন পেশা। আগে 1200 শ্রমিক আসলো যেতগুলা মহাল ছিল, কিন্তু মহালে ফুসাইতো না। আর এখন আসে মাত্র 50 থেকে 60 জন। আমরা আরো বাচ্চা খাইচা আছে, আমরা ফুসে না। এখানে আমরা টাকা পয়সা যাই থাকতো তো আমরা
আইনতি করলাম। দুর্দশার গল্প শোনালেন শীতলপাটির জন্য সবচেয়ে বিখ্যাত মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের কারিগররা। 2017 সালে বিশ্বব্যাপী তাক লাগিয়ে ইউনেস্কো পুরস্কার পান এই গ্রামেরই পাটিশিল্পী গীতেশচন্দ্র দাস। সেই বাড়িতেও এখন নেই শীতলপাটি বুননের ব্যস্ততা। সংশ্লিষ্টরা জানান, কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে এই শিল্পে। দেখো, আমি আইনের কাজটা শিখতাম না, আমি আজকে 6টা সার্টিফিকেট পাই না। আমি বর্তমানে যতদিন জীবিত আছি ততদিনই থাকবো। কোনো মতে 4টা ভাত দিন, কোনো মতে 1-2 বেলা ভাত খাওয়ার সুযোগ আছে, কিন্তু ছেলেমেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন, কালের বিবর্তনে এখন ক্রেতা বিক্রেতার সমাগম নেই বললেই চলে। পেশা টিকিয়ে রাখতে সহযোগিতা চান তারা। এখন শীতল পাটিগুলা খুব কম চলে, আগর লাগান চলেন না। যে শ্রমিকটা তার শ্রমের মূল্যটা ঠিকমতো পাচ্ছে না, তাই সেই এটাকে তৈরি করার উৎসাহটা সে দিন দিন হারিয়ে ফেলতেছে। তবে পাটিশিল্পীরা চাইলে আগামীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে জেলা প্রশাসন, বলছেন সিলেটের জেলা প্রশাসক। তা আমরা তাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছি, হয়তো আরও বেশি কাজ করার সুযোগ আছে আমাদের। আমরা সেই ক্ষেত্রগুলো দেখব এবং সেই অনুযায়ী তাদের সাথে আমরা ইনভলভ হওয়ার চেষ্টা করব। একই সাথে বাণিজ্যিকভাবে এই জিনিসগুলো লাভবান হবে কিনা, সেই জিনিসগুলো আসলে যারা ব্যবসায়িক কাজে জড়িত তারা হয়তো বলতে পারবে। তবে তাদের যদি এরকম কোনো উদ্যোগ থাকে, প্রচেষ্টা থাকে, আমরা তাদের সাথে থাকব। সিলেট বিভাগে এখনও এই শিল্পের সাথে জড়িত 200-র উপরে পাটিশিল্পী। সরকারি পৃষ্ঠপোষকতা, সঠিক প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্য পেলে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই জগৎ বিখ্যাত শীতল পাটিও পেত অর্থনৈতিকভাবে সাফল্য। এমনটাই প্রত্যাশা পাটিকর সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে। মহোদয়, এখানে আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। স্যার, আপনি একটু কাইন্ডলি জিজ্ঞেস করছি। প্রথমে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আমরা সাংবাদিকদের পক্ষ থেকে দিব যে এবার মানুষ খুবই স্বতঃস্ফূর্তভাবে পোশাক পরে। এইটা আমাদের একক না, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। শুনেন, আপনাদের সবাই এই এত বড় একটা অনুষ্ঠান আয়োজন, এটাকে আপনারা মানুষের মধ্যে নিয়ে যাওয়া, আনন্দটা ভাগ করা, এইটা কারো একক প্রতিষ্ঠান বা চেষ্টা। ভালো ছিল বলে সবাই আমাদের মাননীয় উপদেষ্টা আজকে কি বলছেন, এটা সবাই সম্মিলিত অর্জন, আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নিই। একটু কাইন্ডলি আপনি প্রশ্ন যদি নেন, যেটা মডেল কল্পনাকে যেভাবে গ্রেফতার করেছে, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহায়ক হিসেবে উপদেষ্টা মহোদয় আছেন, আপনারা কি মনে করছেন প্রক্রিয়াটা ঠিক ছিল? আচ্ছা, এই গ্রেফতারে আপনি শুনেন, একটা আদেশ আদালতের মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে। তো আদালতের মাধ্যমে যে কাজটা হয় সেটা তো আপনাকে আদালতকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যখন পুলিশ নিজেদের মধ্যে থাকে সেটা হয়, আর এটা একদম হাইকোর্টে চলে গেছে বিষয়টা, সেখানে আমাদের মন্তব্য করা ঠিক হবে। স্যার, একটা বিষয় আপনাকে বলি, আপনি সুনামগঞ্জে গিয়ে 5 বছর নিয়ে একটা কথা বলেছিলেন একটা প্রেক্ষাপটে, এটা নিয়ে রাজনীতিতে বিভিন্ন আলোচনা চলছে, 5 বছর নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাখ্যাটা যদি দিতে আসলে কি বোঝাতে চেয়েছিলেন 5 বছর? আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। আমাদের তো বলেই দিছে। চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে, এটা তো সত্যি ঘটনা ঘটছে, এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি, আমাদের কমিশনারের সাথে কথা বলছি। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন
ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এত সতর্কতার পর কারা এই ধরনের ঘটনা ঘটায় সেগুলো আসলে আপনারা সেটা কিভাবে ঘটে? সবসময় সতর্কতা তো আমরা সবসময় নিচ্ছি, তারপরেও তো যেমন ধরেন আপনি একটা মানি ব্যাগ যখন পকেটে রাখেন সবসময় সতর্ক থাকেন যে পকেট থেকে যেন টাকাটা না, এরপরে থেকে ধরেন যে আবার ফট করে টান্দা বাইর করে নেন। এই তো হয়ে যায় অনেক সময় যে চেষ্টা তো আমরা করে যাচ্ছি, আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনাকে চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবন দান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিং চলছিল, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের পাশাপাশি হাজার মাইল দূরের সংযুক্ত আরব আমিরাতেও উদযাপন হয়েছে বাংলা নববর্ষের। বৈশাখের প্রথম দিন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিরা কিছু সময়ের জন্য মেতেছিলেন বাঙালিয়ানায়। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু ভাস্প সুদূরে মেলাক, এসো হে বৈশাখ এসো এসো। কবিগুরু রবীন্দ্রনাথের বর্ষবরণের এই আগমনী বার্তা দিয়ে সুদূর দুবাইয়ে নতুন বছর বরণ করে নিলেন প্রবাসীরা। সোমবার রাতে দুবাই বাংলাদেশ কনসুলেট বর্ষবরণের এই আয়োজন করে। একে একে দেশীয় পুঁথিপাঠ, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান আর নাচের মুগ্ধতা ছড়ায় আয়োজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের আবহ সৃষ্টির চেষ্টা করেন কনসুলেট পরিবার ও প্রবাসীরা। তবে এবারের আয়োজনে ব্যতিক্রম ছিল শ্রমজীবী প্রবাসীদের অংশগ্রহণ। সত্যি কথা বলতে এই অনুষ্ঠান অনেক সুন্দর। বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তাহলে কোনো কমতি নেই এখানে। আজকে পহেলা বৈশাখটা উপভোগ করলাম, খুব ভালো লাগছে। ফ্যামিলি সহ আসছি সাজুগুজু করে, একদম মনে হচ্ছে বাংলাদেশের একটা অংশ আমরা দুবাই দেখতে পাচ্ছি। গত প্রায় 1 মাস ধরে আমরা কাজ করেছি। আমরা এখানকার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা এক ধরনের একটা বলতে পারেন যে আমাদের যে কর্মী ভাই বোনদের মধ্যে যাদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে যাদের বিভিন্ন ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলোকে আমরা খুঁজে বের করেছি। মানুষের আর্থিক সামর্থ্য বাড়ায় বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনের মাত্রা বেড়েছে। তবে উৎসবের নামে সংস্কৃতির ভেতর অপসংস্কৃতি চর্চা না করার আহ্বান রাষ্ট্রদূতের। আমাদের একটা জিনিস প্রাণপণ চেষ্টা করতে হবে যে আমরা এই বৈশাখে যেন কোনোভাবেই সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়ে না ফেলি। যে এটি একটা মাত্র সম্ভবত দিন বছরের যেটি সার্বজনীন, এখানে কোনো ধর্ম বর্ণ গোত্রের বিভেদ হয় না। বৈশাখ বরণে প্রতি বছর দুবাইয়ে বড় পরিসরে আয়োজন থাকলেও এবার স্বল্প পরিসরে আয়োজনের ইতি টেনেছে বাংলাদেশ কনসুলেট। তবে শ্রমজীবী প্রবাসীদের অংশগ্রহণকে আয়োজনের সার্থকতা বলছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। এই ছিল এখন ঢাকার আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।